সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া। ছাত্র আন্দোলনে পাওয়া রাষ্ট্র গঠনের সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না বিচারের শুদ্ধতার জন্য, ট্রাইব্যুনালের কাজ পরিদর্শনে গিয়ে আইন উপদেষ্টা। রাজধানীর বিভিন্ন এলাকায় আজও অটোরিকশা চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আবুধাবি টি-10 লিগের পর্দা উঠছে আজ। প্রথম দিনেই রাত ৮টায় মাঠে নামবে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজী আয়েশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। ঢাকা সেনানিবাসে পৌঁছলে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় অভিবাদন জানায়। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দুজনেই শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যদের কাছে এ দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ। মহান স্বাধীনতা যুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিটি সদস্যদের কাছে এ দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ। মহান স্বাধীনতা যুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনারা মুক্তিকামী জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে এ দিনটিতে। নতুন পরিকল্পনায় শুরু হয় মুক্ত বাংলাদেশের স্বপ্ন। সশস্ত্র বাহিনীর সদস্যরা বলছেন, শান্তিরক্ষায় সাফল্য অর্জন থেকে শুরু করে দেশের যে কোনো সংকট মোকাবিলায় সদা প্রস্তুত বাংলাদেশের সশস্ত্র বাহিনী। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। লাখো শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছি আমরা, পেয়েছি মুক্ত স্বাধীন বাংলাদেশ। ঐতিহাসিক সেই স্বাধীনতা সংগ্রামে দখলদার হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনা হয় 1971 সালের 21 নভেম্বর। 80 দশকের মাঝামাঝি থেকে শুরু হয় এই দিনটিকে সশস্ত্র বাহিনীর মর্যাদা দেয়া। এরপর থেকে প্রতি বছরই রাষ্ট্রীয় উদ্যোগে দিনটিকে পালন করা হয়, শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হয় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান। একটা যৌথ অভিযান এবং সাধারণ জনতার সাথে মিলে যে একটা সর্বাত্মক যুদ্ধ, এই সময়টাকে স্মরণ করার জন্যই আমরা 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করি। এটার গুরুত্ব বহন করে এবং সমগ্র জাতি আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই এবং যে কোনো ক্রান্তি লগ্নে যাতে আমরা সেই 71-এর মতো আবার আমরা জাগ্রত হতে পারি, সেই স্পিরিটটা আমাদেরকে নিয়ে আসে। কৃষক, শ্রমিক জনতার সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা যুক্ত হলে নতুন মাত্রা পায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। পূর্ব বাংলার মুক্তিকামী আবেগী মানুষের সঙ্গে প্রশিক্ষিত বাহিনীর অংশগ্রহণে যুদ্ধের মাঠে আসে নতুন কর্মপরিকল্পনা, বিজয়ের কৌশল। ফলে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর 30 লাখ শহীদের আত্মত্যাগে 16 ডিসেম্বর আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। জয়েন্ট অপারেশনের যে ইফেক্ট, সেটা থেকেই কিন্তু আমাদের
মানে স্বাধীনতা খুব কুইক চলে আসে, আমাদের বিজয়টা খুব কুইক চলে আসে। 21শে নভেম্বরের চেতনা এবং তাৎপর্য যেন আমাদের সবার মধ্যে থাকে এবং দেশকে যেন আমরা এই চেতনা নিয়েই আমাদের নর্মাল পেশাদারিত্বের সাথে কাজ করে যেন দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিতে চাই, সেটাই আমাদের সবার প্রত্যাশা। কালের পরিক্রমায় আরো আধুনিক যুগোপযোগী হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। কেবল দুর্যোগ দুর্বিপাকে নয়, দেশের যে কোনো সংকট সম্ভাবনায় দায়িত্ব পালন করছে নিষ্ঠা ও সততা নিয়ে। সবশেষ ছাত্র জনতার অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল দেশ ও জনগণের পক্ষে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সাফল্যের সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বাংলাদেশের সামরিক বাহিনী। যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় এসেছে বাংলাদেশ। এই দিনে প্রত্যাশা, সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত থাকুক, অতন্ত্র প্রহরী হয়ে থাকুক দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায়। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রায় 1.5 দশক পর সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ গিয়েছিলেন 2009 সালে। বৃহস্পতিবার বিকেল 3:30টায় গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। গতকাল বিএনপি চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 6 বছরের বেশি সময় পর জনসমক্ষে কোনো অনুষ্ঠানে যাচ্ছেন এই সাবেক প্রধানমন্ত্রী। 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আমন্ত্রণ পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা। সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া রাষ্ট্র গঠনের সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। নতুন দেশে সবার দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। কেউ কারো উপরে নয়, আবার কেউ কারো নিচেও নয়। এই ধারণা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। বিচারের শুদ্ধতার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সবার সাথে কথা বলেই এটা করা হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্যই অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনাল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর ও শিল্প উপদেষ্টা। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধনীর ফলে আইসিটিতে বিচারের জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করা হবে। বিচারের সময় উপস্থিত থাকতে পারবেন বিদেশি পর্যবেক্ষকরাও। শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না, আমি কালকেই বলেছি ভাই। আপিলের অনুমতি রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে, বিচার বিলম্বিত করা শামিল কিনা অনেকেই মনে করছেন এটা কোনো চক্রান্ত, মানে জুলাই আগস্টের বিপ্লবের সাথে এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
রাজধানীর মহাখালী, আগারগাঁও সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। ঢাকা মহানগর এলাকায় এই যান চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। এতে আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে অসহনীয় যানজট। ঢাকা মহানগরের সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধি নিষেধ আরোপ করতে গত মঙ্গলবার নির্দেশ দেয় উচ্চ আদালত। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো, যুক্ত হচ্ছে তার সাথে। জিকো, সড়ক অবরোধ কি এখনো আছে কিনা এবং এতে রাস্তাঘাটে কি প্রভাব পড়ছে? এইদিকে ইয়ে করার পরে ওদের দেখানোর পরে ওরা বসে আসছে, এরপরে বাস, এরপরে এই কারখানা, ঠিক আছে, যা আছে ওর জন্য বাদ না পড়ে, ঠিক আছে। সেই ঋণ আসলে কিভাবে পরিশোধ করবেন, তাদের সংসার আসলে কিভাবে চলবে, যেহেতু দেশে বেকার সমস্যাও রয়েছে, সেজন্য আসলে তাদের কোনো কর্মব্যবস্থা না করে এই ধরনের সিদ্ধান্ত আসলে সরকার কেন নিয়েছে সেটি কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং বলছেন যে তাদেরকে অন্তত যেই পাড়া মহল্লাগুলো রয়েছে সেই গলিগুলোতে কিন্তু অন্তত এই অটোরিকশা যাতে চালাতে দেয়া হয় সেজন্য কিন্তু অনুমতি চেয়েছে সরকারের কাছে, এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা হলো অবস্থান করবেন। এরই মধ্যে কিন্তু রাজধানী আগারগাঁও এমনি অবস্থান করছে এবং এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে স্কুলগামী শিক্ষার্থী যারা রয়েছেন অনেকেরই পরীক্ষা রয়েছে, তারাও কিন্তু তাদের স্কুলে পৌঁছতে পারেননি। অনেকেই অফিসগামী যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু রাস্তায় আটকা পড়ে রয়েছেন এবং প্রত্যেকটি মানুষই বলছেন যে একের পর এক এই আন্দোলন আসলে সড়ক অবরুদ্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করে যাতে আর না হয় সেজন্য সরকারকে একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যাতে কোনো রকমের কোনো এই ধরনের দাবি নিয়ে আসলে পরবর্তীতে যাতে কেউ না আসতে পারে, মানববন্ধন হোক সেটি অন্য কোনো পন্থায় হোক, সরকারের কাছে যাতে মানুষ সহজেই তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতে পারে সেই জন্য কিন্তু একটি ব্যবস্থা করার প্রয়োজন বলে আমাদেরকে কিন্তু সাধারণ জনগণ জানিয়েছেন। এখানে হলো এখন পর্যন্ত আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থানে রয়েছেন, প্রত্যেকটি সড়ক কিন্তু এরই মধ্যে ব্লক করে দেওয়া হয়েছে এবং কিছু এক সাইডের সড়কে আমরা দেখেছি যে ইট দিয়ে ব্লক করা হয়েছে, কোনোটিতে কিন্তু বেড়া দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি দড়ি দিয়েও রাস্তা পুরো অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখানে আমরা অনেক মানুষকেই পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে দেখছি, তবে এরপরও কিন্তু এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি আসলে পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে তাদের অবস্থান চালিয়ে যাবেন। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে শুধুমাত্র আগারগাঁও নয়, রাজধানীর মিরপুর 10 নম্বর যেই চত্বরটি রয়েছে সেখানেও কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি কিন্তু মোহাম্মদপুর, মহাখালীতেও তাদের অবস্থান রয়েছে ড্যামরা এবং যাত্রাবাড়িতেও, অর্থাৎ রাজধানীর গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু এই মুহূর্তে অটোরিকশা চালকরা তাদের অবস্থান রেখেছে এবং তারা কিন্তু এই অবস্থান তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত ছাড়বেন না। তারা যেটি বলছেন যে সরকার প্রয়োজনে যদি এই সমস্ত অটোরিকশাগুলোকে আসলে লাইসেন্স দিয়ে হয়ে বৈধভাবে চলার যাতে একটি উপায় করে দেয় সেই ব্যবস্থাটির কিন্তু তারা হলো জানতে চেয়েছেন এবং দাবি হলো জানিয়েছেন। তো যেমনটি বলছিলাম যে শুধুমাত্র আগারগাঁও নয়, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর 10 নম্বর, মহাখালী
যাত্রাবাড়ি, ড্যামরা প্রত্যেকটি এলাকাতেই কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছে অটোরিকশা চালকরা। তারা বলছেন যে তাদের রুটির উপরে আঘাত না করে যাতে তাদের একটি সঠিক এবং সুন্দর একটি কর্মব্যবস্থা করে দেওয়া হয়, সেই দিকেই কিন্তু তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সব শেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন রুটে নির্ধারিত সময়ে আজ থেকে শাটল বাস চলাচল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস থেকে জানানো হয়, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত প্রতি 1 ঘন্টা পরপর 2টি করে বাস চলবে। তবে 11টায় 1টি করে এবং 12টায় 2টি করে বাস চলবে। পরবর্তীতে আবার দুপুর 2:30টা থেকে প্রতি 1 ঘন্টা পরপর রাত 9:30 পর্যন্ত 1টি করে শাটল বাস চলাচল করবে। এর আগে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারি চালিত রিকশা ও মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসের 5 শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল 10টা থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। দুর্ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান তারা। বুধবার রাতে ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের সঙ্গে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই 5 জন এবং পরে একজনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত 20 জন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা আরিচা মহাসড়কে আছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাজমুল, শ্রমিকরা কি বলছে এবং তাদের দাবি কি? আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ধামরাইয়ের শ্রামপুরে এবং আমরা দেখেছি যে গ্রাফিক গার্মেন্টসের যে পোশাক কারখানার শ্রমিক যে 4 জন মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা আরিচা মহাসড়কে গ্রাফিক গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু তারা দেখছেন যে এখানে অবরোধ করে রেখেছে এবং যে চালককে গ্রেপ্তার করতে হবে, এই ঘটনার সাথে যেসব ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছিল তাদেরকে গ্রেপ্তার দাবি এবং এই যে 4 শ্রমিক সহ 5 জন নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবিতে কিন্তু শ্রমিকরা এই সড়কে কিন্তু অবস্থান নিয়ে আছে। এবং আমরা যদি দেখাই যে গ্রাফিক গার্মেন্টসের কারখানার শ্রমিকরা কিন্তু তারা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে এবং সকাল থেকেই কিন্তু সড়কে তারা অবস্থান নিয়ে আছে এবং এখানে দেখছেন যে 2টি ইটবাহী ট্রাক এবং পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত এবং হসপিটালে নেওয়ার পথে আরও 1 জন মারা যান। এবং শ্রমিকরা কিন্তু আপনারা দেখছেন যে তারা সকাল থেকেই এই 5 শ্রমিক নিহত হওয়াকে কেন্দ্র করে এই সড়কে অবস্থান নিচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সড়ক থেকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য কিন্তু দেখছেন যে কথা বলছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করব, শ্রমিকরা তাদের সাথে কথা বলছে এবং তারা দাবি আদায় নিয়ে আসলে তারা কথা বলছেন। আমরা যদি এখানকার শ্রমিকদের সাথে কথা বলতে চাই, শ্রমিকরা এখানে অবস্থান করছে এবং আমরা একটু কথা বলতে চাই, আপনাদের এখানে কি দাবি, কেন আসলে আপনার আন্দোলন? আমাদের দাবি গাড়ি হলো ব্যবহার করা হয় না, এনে হলো হেলপার অপারেটর সমান হলো গাড়ি থাকতে হবে কোয়ালিটি। শুনছিলেন যে এখানকার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই যে তিনি এখানে রয়েছেন এবং আপনারা তো এসেছেন, শ্রমিকরা তো রাস্তায় ব্যারিকেড দিয়েছে, এখন পর্যন্ত রাস্তা থেকে কি কোনো শ্রমিকদেরকে সরাইতে পারছে? শ্রমিকদের কি সরাইতে পারছে না?
নাম নিয়ে আসলে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমাদের চেষ্টা করতেছি রাস্তা ক্লিয়ার করার জন্য, দেখা যাক কি হয়। একটু সময় দেন আমাদেরকে, আমরা চেষ্টা করতেছি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান 2015 সালের 3 আগস্ট পল্টন মডেল থানায় মামলা করেন। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ওয়ালটনের পণ্য কিনে আইলক্স। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন ক্ষেপণাস্ত্রের পর এবার ব্রিটিশ মিসাইল দিয়েও রাশিয়ার ভেতরে হামলা চালালো ইউক্রেন। ইউক্রেনকে স্থলমাইনও দেবে যুক্তরাষ্ট্র, আর তাতে উত্তেজনা বাড়ছে আরও। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, মার্কিন সহায়তা না পেলে যুদ্ধ হেরে যেতে হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার জানাবো খেলার সংবাদ। আবুধাবি টি10 লিগের পর্দা উঠছে আজ। প্রথম দিনেই মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। 10 দল নিয়ে শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের 8ম আসর। উদ্বোধনী ম্যাচে নামবে টিম আবুধাবি ও আজমান বোলস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। এরপরেও ম্যাচে রাত 7:45টায় মরিস ফিল্ড স্যাম্প আর্মিদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। এটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।